পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট পিছিয়ে যাচ্ছে, অবাক হবেন না। এসআইআর নিয়ে কমিশন যেভাবে লেজে গোবরে, তাতে ঠিক সময়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা সম্ভব নয়। আমি মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বলবো, আপনি দয়া করে কটা দিন পশ্চিমবঙ্গে এসে থাকুন, কলকাতার রাজপথে হাঁটুন, একটু গলি টলিতেও ঢুকতে পারেন, পারলে একদিন মুর্শিদাবাদ যান, একদিন দক্ষিণ 24 পরগনায় যান, একটু ট্রেনে উঠে হুগলির কোনো স্টেশনে নেমে পড়ুন, খবরের কাগজ আড়াল করে শুনুন চায়ের দোকানে মানুষ কি আলোচনা করছেন। মানুষ স্পষ্ট বলছে এবার এসআইআর সুষ্ঠুভাবে করাটা খুব জরুরি, তা না হলে পশ্চিমবঙ্গের বিপদ হবে, দেশের বিপদ হবে। আপনি যদি না পারেন, কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, না পারলে সাংবিধানিক কর্তা রাজ্যের রাজ্যপালকে বলুন, দেশের রাষ্ট্রপতিকে বলুন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ চাইছে এসআইআর সুষ্ঠুভাবে না হলে ভোট করার কোনো অর্থ হয় না। আর এমনিতেই যা অবস্থা, তাতে আপনি নির্দিষ্ট সময় ভোট ঘোষণা করতে পারবেন না। এসআইআর এর এখন যা পরিস্থিতি, তাতে এই রাজ্যের কি হবে ভবিষ্যৎটা এখনই বলা যাচ্ছে না। কেন কেন নির্দিষ্ট সময়ে ভোট করা অসম্ভব সেটা আমি বলবো, তথ্য দিয়ে বলবো, সবটা বলবো। যদি প্রতিবেদন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, কেন মাননীয় জ্ঞানেশ কুমার মহাশয়ের পশ্চিমবঙ্গে এসে থাকা উচিত সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। মাননীয় জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার, আপনি পশ্চিমবঙ্গে কয়েকবার এসেছেন, এসে সিইও দপ্তরে বসে বৈঠক করেছেন, জেলায় জেলায় গিয়ে কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু সেখানে আসল তথ্যটা জানা যাবে না। রাজ্যের মানুষকে এসআইআর এর নামে যেভাবে হয়রানি করা হচ্ছে সেটা টের পাওয়া যাবে না। বাংলায় বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জি এক, বাবার নাম ব্যানার্জি আছে বলে বন্দ্যোপাধ্যায় পদবি ব্যবহার করা সন্তানদের হেনস্থা করা হচ্ছে। মুখোপাধ্যায় মুখার্জি, চট্টোপাধ্যায় চ্যাটার্জি, ঘোষ বানান GHOSH যেমন অনেকে লেখেন, GHOSE এখনো অনেকে লেখেন বা লিখতেন। এই যদি অমিলগুলো ধরা হয়, তাহলে আপনার ভাষায় যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি সেটা অনেক। কিন্তু আসলে এই রাজ্যের যেসব কর্মীদের ওপরে জেলা শাসক স্তর থেকে একদম নিচ অব্দি আমি বলছি, তারা এইভাবে সাধারণ মানুষকে হেনস্থা করছেন, আমি জানি তাদের ওপরে তৃণমূল কংগ্রেস এবং নবান্নের চাপ রয়েছে বলে তারা এই কাজটা করছেন। একেবারে জেলা শাসকরা কি কি করছেন আমি আপনাদের তথ্য দিয়ে বলবো, মাননীয় জ্ঞানেশ কুমার জানেন এগুলো। কমিশন ইতিমধ্যেই জেলা স্তরের যারা আধিকারিক মানে ডিএমরা, তাদের অনেকের কাজ নিয়ে মোটেও সন্তুষ্ট নয়। তারা সন্দেহ করছেন যে সংশ্লিষ্টরা প্রভাবিত হচ্ছেন রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে। মানে উপরমহল, দুটো উপরমহল হয়, একটা হচ্ছে সরকারি প্রশাসনিক উপরমহল, আর একটা উপরমহল হচ্ছে যার হাতে ক্ষমতা, তিনি তো রাজা। দেখবেন এই রাজ্যে ভাইপো বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশাসনিক কর্তা নন, তিনি একজন সাংসদ, কিন্তু তিনি খবরদারি করেন, তার পরিচয় তার অফিসের লোকেরাও করে। যে তথ্য দেখা যাচ্ছে তাতে নোটিশ বেরিয়েছে এখনো পর্যন্ত, দুদিন আগের আমি বলছি তথ্য, 65.78 লক্ষ। তাহলে বাকি কত রয়েছে? এখনো নোটিশ দেওয়া বাকি রয়েছে 74,19,000 কে। ভাবা যায়। এর মধ্যে ভোটাররা নোটিশ পেয়েছেন 32.49 লক্ষ। এই যে বেরিয়েছে বললাম, এটা বেরিয়েছে মানে রেডি হয়েছে, বাকিদের কাছে পৌঁছয়নি এখনো পর্যন্ত। হাতে তো এ মাস আর পরের মাস মিলিয়ে যা সময়সীমা ঠিক করা আছে তাতে দিন 20 বাকি আছে, দিন 20-র মতো এত কাজ করা যাবে? এখনো পর্যন্ত শুনানি হয়েছে 9,30,000।
কিন্তু এই যে শুনানির আগে তারা যে কাগজপত্র জমা দিয়েছে, নথি, সেই নথিগুলো জেলা শাসকদের দপ্তরে পড়ে রয়েছে। 14.14 লক্ষ শুনানির নথি জেলা শাসকদের টেবিলে রয়েছে। এর মধ্যে বকেয়ার মেয়াদ 5 দিনের বেশি, এমন সংখ্যাটাই প্রায় 7.81 লক্ষ। আমি এটা নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য বলছি। যাচাই করা হয়েছে 46,794 জনের। আর এত যে শুনানি পর্ব চলছে তাতে এখনো পর্যন্ত বাদ গিয়েছে 11,472 জনের নাম। আসলে কাজটা ডিএমরা করছেন না। যদি মাননীয় মুখ্য নির্বাচন কমিশনার আপনি মনে করেন যে রাজ্যে যে কাজ রয়েছে, বিপুল কাজ বাকি রয়েছে, তাতে আরো লোকজন দরকার নেই, এই দায়িত্ব তো আপনার। যদি মনে হয় রাজ্য সরকারি কর্মীদের দিয়ে কাজটা তোলা যাচ্ছে না, তাহলে মাইক্রো অবজারভার যাদের নিয়োগ করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মী, তার সংখ্যাটা বাড়ান। কমিশন সূত্রে যে খবর, তাতে 31.25 লক্ষ আনম্যাপড, মানে 2002 সালের এসআইআর তালিকায় যাদের নাম ছিল না বা তাদের নিকটাত্মীয়ের নামের সঙ্গে তাদের মিল নেই, তাদেরকেই তো শুনানিতে ডাকা হয়েছিল, মানে হচ্ছে। গত 27 ডিসেম্বর শুনানি শুরু হয়েছে 3234টি কেন্দ্রে। সব তো শুনানি শেষ হয়ে যাবার কথা ছিল। লক্ষ্য করা যাচ্ছে শুনানি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভোটারদের বৈধতা বিচার করে কার নাম তালিকায় থাকবে, কার নাম যাবে, এই কাজটা জেলা শাসকরা করছেন না। যতটা সম্ভব সংগ্রহ করে সফটওয়্যারের মাধ্যমে কমিশনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কেন বলুন তো? কেন? তার কারণ তাদের বক্তব্য হচ্ছে বাদ দিতে হলে কমিশন দিক, আমরা করব না। চাকরির ভয়, আরো অন্য ভয় আছে। কারণ জেলা শাসকরা অনেকেই ব্ল্যাকমেলিং এর মধ্যে রয়েছেন, তাদের বিভিন্ন দুর্নীতি ইত্যাদি। দেখুন, কমিশন একটা নির্দেশ দিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। কমিশন সূত্রে পেয়েছি জেলা শাসকদের কাছে এই নির্দেশটা গিয়েছে। তাদের বলা হয়েছে যে দিনের কাজ দিনে শেষ করতে হবে, রোজ দিতে হবে, রোজ। কিন্তু কেউ করছে না। 70 লাখ ওই শুনানির যে চিঠি, সেটা বিলি করা বাকি রয়েছে। প্রতিটি বিধানসভা ধরলে 2 থেকে 3 হাজার করে ইতিমধ্যেই তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। এটা তো বাড়বে। আপনারা 294 কেন্দ্র এই গুণ করুন, 2-3 হাজার, কত ভোটার হয়? আর 14 লাখ জেলা শাসকদের টেবিলে পড়ে রয়েছে। কিরকম জানেন? ধরুন কেউ পাসপোর্ট নথি জমা দিয়েছে, এবার এই নথিটা ঠিক কিনা যাচাই করার জন্য পাসপোর্ট অফিসে পাঠাতে হচ্ছে। এবার পাসপোর্ট অফিস তো শুধু এই কাজটাই করছে না, তারা 2-3 দিন সময় নিচ্ছে, তারপরে আসছে। এবং জেলা শাসকরা সেভাবে চাপ দিচ্ছেন না যেটা আর্জেন্ট বেসিসে করা হবে, অথচ ভোটের সময় তো এগিয়ে আসছে রাজ্যে। আমি আপনাদেরকে একটা হিসেব বলি, এই রাজ্যে নতুন সরকারকে 5 মের মধ্যে শপথ নিতে হবে, তা না হলে রাষ্ট্রপতির শাসন জারি হবে। আর সেই পরিস্থিতি কেন তৈরি হয়েছে আমি আপনাদের বলি। 14 ফেব্রুয়ারি খসড়া তালিকা প্রকাশ করার কথা, সেটা সম্ভব নয়। আমি ধরে নিলাম আরো 7 দিন বাড়িয়ে 21 ফেব্রুয়ারি করা হলো, কিন্তু তারপরেও মনে রাখতে হবে মাননীয় জ্ঞানেশ কুমার যেদিন ভোট ঘোষণা করবেন, তারপর ভোটের দিন 45 দিন মাঝখানে ফারাক রাখতে হবে। 3 মের মধ্যে তো কাউন্টিং শেষ করতে হবে, মানে 2রা মে কাউন্টিং করতে হবে, সম্ভব নাকি? সেক্ষেত্রে একটা পথ আছে, আপনি নেবেন কি মাননীয় জ্ঞানেশ কুমার? 1 দফায় রাজ্যে ভোট। প্রতিবার যখন 7-8 দফায় ভোট হয়, শাসক দল তৃণমূল বলে যে কেন অন্য বড় বড় রাজ্যে 7-8 দফায় ভোট হয় না, তো আমাদের কেন 7-8 দফায় হয়? আমরা তো পঞ্চায়েত ভোট 1 দফায় করি। আসলে 7-8 দফায় কমিশন রাজ্যে ভোট করে যে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী আনা যায় না। এক একটা দফা শেষ হয়, সেখানকার কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়ে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। এবার বাংলায় যদি 1 দফা ছেড়ে দিলাম, যদি 2 দফাতেও ভোট করতে হয়,
তাহলে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। পশ্চিমবঙ্গ ভারতের অন্য রাজ্যের মতো নয়, এখানে রক্ত ছাড়া ভোট হয় না, এখানে বোমাবাজি ছাড়া ভোট হয় না, এখানে চাপ্পা রিগিং সব চলে। কেন্দ্রীয় বাহিনীকেও বসিয়ে রাখা হয়। তার জন্যও আপনাকে ভাবতে হবে যদি সুষ্ঠু নির্বাচন আপনি সত্যিই চান। 3 দফাতেও যদি ভোট করতে হয় তাহলে একটা দফার ভোট হবে রাষ্ট্রপতি শাসনের মধ্যে। আর একটা জিনিস মনে রাখবেন, এক দফায় ভোট করলে অন্য সময় দাবি জানালেও তৃণমূল এবার মেনে নেবে না। কারণ তৃণমূল যে কাজটা করে, শাসক দল শক্তি বেশি, তাই প্রথম দফার যে বাহিনী যারা ভোট করার কাজ করে মূলত, তারা প্রথম দফার পর দ্বিতীয় দফার জায়গায় চলে যায়, সেখানে গিয়ে ভোট করা হয়, সেখান থেকে তৃতীয় চতুর্থ, তারা একদম পুরো টিম থাকে, যে টিম ঘুরে ঘুরে কাজ করে। করতে হবে তো, কাজটা কবে শেষ হবে? এরপর খসড়া তালিকায় সংযোজন বিয়োজন, কারো নাম ঢোকানো কারো নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 জমা দিতে হয়। 19 জানুয়ারির পর্যন্ত বাড়ানো হয়েছে দিনটা, কিন্তু কি করে হবে? বিরোধী দলের বিএলএরা তো ফর্মটা জমা দিতেই পারছেন না। ইআরও, এইআরও, এমনকি জেলা শাসকরা ফর্ম নিতে অস্বীকার করছেন। জেলায় জেলায় অশান্তি হচ্ছে, কারণ যে তালিকাটা বেরোলো সেই তালিকার মধ্যে তো এখনো মৃত রয়ে গিয়েছে, তাদের নাম তো বাদ দিতে হবে। আবার জীবিতকে মৃত দেখিয়েছেন এই রাজ্যের ইয়ারোরা, তাদেরকেই স্যাম্পেল কয়েকটা তুলে নিয়ে এসে ভাইপো বাবু র্যাম্পে হাঁটিয়েছেন, সেখানে শোকজ করা হয়েছে। কিন্তু এই রাজ্যে কি হয়েছে জানেন তো? এখনো পর্যন্ত রাজ্য সরকার কোন রাজ্য সরকারি কর্মচারীর বিরুদ্ধে নির্বাচন কমিশন বললেও কোনো আইনত ব্যবস্থা নেয়নি। তারা নিশ্চিন্ত হয়ে গেছেন, শাসকেরও হয়ে কাজ করলে এফআইআর হবে না। তৃণমূল নেমে বিরোধী দলগুলোকে ফর্ম 7 জমা দিতে বাধা দিচ্ছেন, সেখানে ইয়ারও এই ইয়ারোরা ফর্ম নিতে পারেন? বলুন না গণেশ কুমার, আপনি বাকি ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গকে মেলাবেন না। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন এসআইআর হতে দেব না, তাকে দিতে হচ্ছে, কিন্তু তিনি সুষ্ঠুভাবে হতে দেবেন না। তিনি প্রকাশ্যেই বলেছেন আমি, তোমরা সব নথি তৈরি করে দাও, সবকিছু। উনি কোনো কিছুর আইনের পরোয়া করেন না। আসল ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে ফর্ম 7 এর নামে, এই কথাটা যে ষড়যন্ত্র চলছে বলে স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন, এবং দলীয় কর্মীরা বুঝে গেছে তার মানে আমরা ফর্ম 7 জমা দিতে দেব না। সেটা যদি না হয় কি করে ঠিক ঠিক এসআইআর হবে বলুন তো? মুখ্যমন্ত্রী নিজে এসআইআর পর্ব ব্যাহত করার চেষ্টা করছে। এই যে বেলডাঙ্গায় এত বড় গোলমাল হলো, 2 দিন ধরে চললো, সাংবাদিকরা মার খেলেন, তারপরে পুলিশ কিছু করলো না, যখন পুলিশ শুরু করলো 8 ঘন্টার মধ্যে সব বন্ধ হয়ে গেল। এর সবকিছুই জানবেন এসআইআর কে বানচাল করার জন্য একটা অশান্তির আবহ তৈরি করে রাখতে হবে। সম্প্রতি ফরাক্কায় তৃণমূলের উস্কানিতে বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছিল, তারা বলছিল এসআইআর এর এসব কাজকর্ম নাকি ঠিক ঠিক হচ্ছে না, এইসব বলছিল তারা। ব্লক অফিসের সামনে তৃণমূল বিক্ষোভ শুরু করলো। দুপুর 1:30 নাগাদ সেখানে এ রাজ্যের এক বিখ্যাত বিধায়ক, ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তিনি বিডিও অফিসের মধ্যে ঢুকে পড়লেন, ভাঙচুর চললো। বিডিও ঘরে ছিলেন না, চেয়ার টেবিল সব তছনছ করে দেওয়া হয়েছে। বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে যে তার নেতৃত্বেই এসব ভাঙচুর হয়েছে, লাথি মেরে উল্টে দেওয়া হয় সবকিছু। এমনকি সেখানে অস্ত্র শস্ত্র নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। বলুন তো এরপরে কি করে কি কাজ হবে? একই দক্ষিণ 24 পরগনার উস্তিতে মগরাহাট 1 ব্লকে, সেখানেও বিএলওরা সব ইস্তফা দিতে চাইছেন। তারা বলছেন এই একাধিকবার শুনানিতে ডাকায় ভোটারদের অসুবিধা হচ্ছে, আমরা করবো না। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ফুটি সাঁকোর কাছে এসআইআর নিয়ে হয়রানির অভিযোগে স্থানীয় বাসিন্দাদের জড়ো করে, তারা সবাই তৃণমূল কর্মী, বাকি সাধারণ বাসিন্দা কারা যাবে, তাদেরকে নিয়ে বিক্ষোভ পথবরোধ, এই যে সব চলছে এখানে ওখানে সেখানে, বিএলওরা ইস্তফা পত্র জমা দিচ্ছে। একটা আমি কথা বলি, যদি কোনো রাজনৈতিক দলের বিএলএ মার খায় সেটা রাজনৈতিক দলগুলো দেখে নেবে,
কিন্তু বিএলওরা যদি ইস্তফা দিতে শুরু করে সে কাজটা কে দেখবে? নির্বাচন কমিশনকে দেখতে হবে। তো কমিশনের উপর আমার অগাধ ভরসা। আমি প্রথম থেকে প্রতিদিন বলেছি কমিশন খুব ভালো কাজ করছে, কিন্তু শেষ দিকে এসে কমিশন লেজে গোবরে হয়ে গেছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। এই যে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই তালিকায় পশ্চিমবঙ্গে 94 লক্ষ নাম রয়েছে। এছাড়া নো ম্যাপিং তালিকায় 32 লক্ষ, মানে 1,26,00,000 জনের শুনানি হওয়ার কথা। 7 ফেব্রুয়ারি শুনানি শেষ হওয়ার কথা। কি করে কি হবে? আর তো দিন 20। নির্বাচন কমিশন যদি অপারগ হয়, মনে রাখতে হবে এটা কিন্তু সাংবিধানিক সংকট, শুধু আইনগত সংকট নয়। এই সাংবিধানিক সংকট সামলাতে যদি নির্বাচন কমিশন অপারগ হয়, তাহলে তার দায়িত্ব নিতে হবে রাজ্যের রাজ্যপালকে। তিনি দরকার হলে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন, অন্য কারোর সাথে কথা বলা যায় না। নির্বাচন কমিশন যে দপ্তর, তারা রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছেই যেতে পারেন, যান তারা। সম্প্রতি দেখলাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একই রকমের দাবি তুলছেন। তার মানে কি বিজেপি ও রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইছে? আমি জানি না। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা হবে, তিনি বলবেন সরকারটা ভেঙে দিল ভেঙে দিল ভেঙে দিল। আবার অনেকে এটাও বলছেন, আমি এখনো এটা নিয়ে সেভাবে ভাবিনি, আপনারা কি বলছেন আমাকে জানান। কারণ অনেকে এটাও বলছেন একবার রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে এই ইডি, ওই যেটা করেছেন উনি আইপ্যাকের দপ্তরে গিয়ে কাগজপত্র ডাকাতি, এরপর যদি সিবিআই তদন্ত হয়, তারপর রাষ্ট্রপতি শাসন, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল আর সাহস করবে না কিছু। কিন্তু মনে রাখতে হবে অনুপ্রবেশকারীরা ভারতের যে প্রান্তেই থাকুন, তাদের কাছে যেসব নথি পাওয়া যায় সেগুলো পশ্চিমবঙ্গে তৈরি। সুতরাং পশ্চিমবঙ্গের এসআইআর এ এই শুনানি পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তৃণমূল যে সন্ত্রাস ভোটের সময় করে থাকে, সেটা এই এসআইআর এর সময়ও করছে নানাভাবে, ছোট 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 গোলমাল। কিন্তু মানুষ বলছে, মাননীয় জ্ঞানেশ কুমার, মানুষ বলছে এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে স্বচ্ছ মসৃণ ভাবে সম্পন্ন না হলে বিধানসভা নির্বাচনের কোনো অর্থ হয় না। এসআইআর সুষ্ঠুভাবে শেষ করতেই হবে, তারপরে নির্বাচন হবে। তার জন্য যদি রাষ্ট্রপতি শাসন হয় হোক। 5ই মের মধ্যে নতুন সরকার গঠন করার কথা, সেটা হতে পারলে তো তার থেকে ভালো কিছু নেই। যদি না হয় তারপরে হোক, ক্ষতি নেই, কিন্তু এসআইআরটা যেন ঠিক মতো হয়। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, জানাবেন এসআইআর নিয়ে আপনার মতামত, যে কাজ চলছে তাতে আপনি কি বুঝছেন। এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।